রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন বাংলাদেশকে সহায়তা করবে বলে জানিয়েছেন সংস্থাটির হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি কথা জানান। এছাড়া জার্মান চ্যান্সেলর ওলাফ শালৎজের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধিরও আহ্বান জানান তিনি। আতিকুর রহমান তিতাস জানাচ্ছেন বাকিটুকু। বৈশ্বিক বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক উদ্বেগ এবং গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা নিয়ে আলোচনা ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এবারের বার্ষিক সভা। সভায় অংশ নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার সাইডলাইনে জার্মান চ্যান্সেলর ওলফ শোলজের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে এই দুই নেতা জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় প্রধান উপদেষ্টা ওলফ শোলজকে সংস্কার কমিশন সহ অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস দুই দেশের মধ্যে আরও ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। এছাড়া সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। এ সময় রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করতে বাংলাদেশকে সহায়তা করার আশ্বাস দেন তিনি। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট নিয়ে বৈশ্বিক মনোযোগ ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে বলেন, প্রায় আরও 1 লাখ শরণার্থীর প্রবেশ বাংলাদেশের উপর বাড়তি চাপ সৃষ্টি করছে। পরিস্থিতি আরও জটিল হচ্ছে, তারা আরও রোহিঙ্গাকে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে। বৈঠকে তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের মানবিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। এছাড়া মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান ক্রিস্টেফ হোয়েকসনের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। আগামী ফেব্রুয়ারিতে জার্মানিতে হতে যাওয়া এই সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান তিনি। মালয়েশিয়া ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এবং তিমুর লেস্তের প্রেসিডেন্টের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ডক্টর ইউনূস। এবারের সম্মেলনে বাংলাদেশ বিষয়ক একটি বিশেষ সংলাপেও যোগ দেবেন প্রধান উপদেষ্টা। তাদেরকে ইনভাইট করা, বাংলাদেশে এসে তারা যেন ইনভেস্ট করে। বাংলাদেশ ইজ নাও রেডি ফর বিজনেস। বাংলাদেশের পলিটিক্যাল স্ট্যাবিলিটি ফিরে আসছে, বাংলাদেশ একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে এসছে, বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখন পারফেক্ট। এখন দিস ইজ নাও হাই টাইম টু অ্যাট্রাক্ট ফরেন ইনভেস্টমেন্ট। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। মালয়েশিয়া যাওয়া সহ 4 দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। সকালে কাউরান বাজারে বিক্ষোভের চেষ্টা করলে পুলিশি বাধায় স্থান পরিবর্তন করে প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নেন তারা। পরে মার্চ এপ্রিল নাগাদ মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের পাঠানোর প্রক্রিয়া শুরুর আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা। প্রতিবেদন এস এম আরিফের। 2024 সালের 31 মে পর্যন্ত টিকিট জটিলতায় কলিং ভিসায় মালয়েশিয়ায় যেতে পারেননি 18,000 শ্রমিক। দীর্ঘদিন অতিবাহিত হলেও এ বিষয়ে কোনো সুরাহা না হওয়ায় আন্দোলনে নামে সেসব কর্মীরা। প্রথমে কারওয়ান বাজার মোড়ে অবস্থান নিতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে তারা। এখন আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ভবনের সামনে যাচ্ছি, আমাদের পুলিশ তারাই দিচ্ছে। অলরেডি সাইডে দাফনের কাপড় নিয়ে আসছে, হয়তো মারবো, হয়তো লাশ বাড়ি পাঠিয়ে দিবে। আমাদের দাবি একটাই যে আমরা মালয়েশিয়া যেতে চাই, আমাদের আর কোনো দাবি নাই। পরে মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নেন শ্রমিকরা। এ সময় মালয়েশিয়া যাওয়া সহ 4 দফা দাবিতে স্লোগান দিতে থাকে ভুক্তভোগীরা। যতক্ষণ না পর্যন্ত সমাধান আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ উঠবো না, বাড়ি ফিরবো না। একে 3বার 4বার করে ডেট দিল, ডেট দেওয়ার পরেও কার্যকর হয় না। মানে এমন দুর্ভিক্ষ চলছে আমার সংসারে, এখন 2 বাচ্চা, মা, ভাই বোন যে খাওয়াবো, আমি এই পরিস্থিতি মানে সামাল দিতে পারতেছি না। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ভবনে কথা বলেন সচিব রুহুল আমিন। তিনি জানান, দ্রুত সময়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর চেষ্টা করছে সরকার। এটা ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মডালিটিটা ঠিক করতে পারবো। আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারবো। পরে আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাথে সাক্ষাৎ করে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের একটি প্রতিনিধি দল। উপদেষ্টার আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা। আমাদের কেন জানি মনে হয়েছে যে স্যারের কথা এবং কাজে মিল পাবো, সেই আশ্বাসের ভিত্তিতে আমরা আজকে আন্দোলন এখানে সমর্থন ঘোষণা করতেছি। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ জাতিসংঘে বারবার বেইমানি করেছে। আগামী নির্বাচনে অংশ নেওয়ার আগে প্রমাণ করতে হবে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,
বর্তমান সরকারের গুরু দায়িত্ব হলো গণতন্ত্র ফিরিয়ে দেয়া। বিএনপি সরকারকে সহযোগিতা করবে, সংস্কার করে যত দ্রুত সম্ভব জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। সরকারের উপরে বাংলাদেশের 18 কোটি মানুষের প্রদত্ত ম্যান্ডেট এবং আমরা বিশ্বাস করি আমরা বিএনপি সর্বতভাবে এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছি। এদিকে সংস্কার চলমান প্রক্রিয়া জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এজন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেটা সম্পন্ন করে নির্বাচন দেওয়া উচিত। দুপুরে বিএনপি লিয়াজু কমিটির সাথে খিলাফত মজলিসের বৈঠক শেষে কথা বলেন তিনি। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে খিলাফত মজলিসের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আমরাও তো বলেছি যে সংস্কার তো আমরাও চাই, কিন্তু আমরা বলছি সব সংস্কার কখনোই শেষ করা যায় না। যে সংস্কার আজকে আমরা করব, এখন থেকে 2 বছর পরে হয়তো আমরাই সেই সংস্কারের আরেকটা সংস্কার করতে চাইব। আমরা বলেছি যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে তার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলো আমাদের এই সারা সময়টা, যে 16 বছর, বিশেষ করে জুলাই আগস্টের যে ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান, তার আকাঙ্ক্ষা। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা দেশ চালাতে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। দুপুরে ঝিনাইদহ শহরের যুব অধিকার পরিষদের আয়োজনে বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ গঠনে তারুণ্যের ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, এই উপদেষ্টারা দেশ চালাতে ব্যর্থ। আওয়ামী লীগ নির্মূল করতে রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানান রাশেদ খান। নির্বাচনের প্রসঙ্গ আপনারা এড়িয়ে গিয়ে আপনারা আরেকটি ফখরুদ্দিন মঈনুদ্দিন হওয়ার চিন্তা করলে আপনাদের পতন কিন্তু ওদের মতনই হবে। আমরা চাই না কোনো আন্দোলন করে আপনাদের নামানো লাগুক। তার আগে আপনারা একটি রোডম্যাপ ঘোষণা করুন, আপনাদের পরিকল্পনা প্রকাশ করুন। গণ অধিকার পরিষদ সরকারের সাথে রয়েছে, সরকারকে সহযোগিতা করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসউদ। বরিশালে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। জানান, স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিল এবং সবাইকে যথাযথ তথ্য সহায়তার আহ্বান জানান এই নির্বাচন কমিশনার। জাতির কাছে আমরা ওয়াদাবদ্ধ। এতদিন ভোট সম্পর্কে যে মানুষের মধ্যে যে অনীহা ছিল বা এতটা মনোযোগ ছিল না, গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ ছিল, আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই লক্ষ্যেই এগিয়ে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়মের সঙ্গে জড়িতদের খোঁজে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুদকের মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন কমিশনের এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান। 2018 সালের 30 ডিসেম্বর ওই নির্বাচনে বিভিন্ন অনিয়ম, যেমন দিনের ভোট আগের রাতে করা, ব্যালট জালিয়াতি, কিছু কিছু কেন্দ্রে 90%-এরও বেশি কাউন্ট দেখানো, ব্যাপক আর্থিক লেনদেন, ক্ষমতার অপব্যবহার করে প্রার্থীকে জেতানো ইত্যাদি নানা অভিযোগ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং দুদকেও কিছু অভিযোগ জমা হয়েছে। তালিকায় থাকা শেখ হাসিনা, ওবায়দুল কাদের, নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ক্ষমতার অপব্যবহার ও আর্থিক লেনদেন খতিয়ে দেখবে সংস্থাটি। জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার এখতিয়ার চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের করা আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। এর ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই বিচার কার্যক্রম চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি আরও জানান, ট্রাইব্যুনালে যাদের বিচার চলছে তারা সাংবিধানিক চ্যালেঞ্জ করতে পারবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালই আদেশ দেন। একই সঙ্গে মামলা থেকে অব্যাহতি চেয়ে জিয়াউল আহসানের করা আবেদনও খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল অ্যাক্ট এটাকে একটা ব্ল্যাঙ্কেট প্রোটেকশন দেয়া হয়েছে যে এই আইনের ব্যাপারে কোনো সাংবিধানিক আদালতে কোনো প্রশ্নই তোলা যাবে না।
এই আইনের বিরুদ্ধে যত কিছুই হোক মৌলিক অধিকার দাবি করে এই আইনে যার বিচার হচ্ছে সেই রকম কোনো ব্যক্তি মৌলিক অধিকার দাবি করে হাইকোর্ট ডিভিশনে বা সাংবিধানিক আদালতে কোনো পিটিশনই করতে পারে না। তো যেখানে হাইকোর্টে আপনি কি আইন চ্যালেঞ্জ করার ক্ষমতা নাই, মৌলিক অধিকার দাবি করার প্রশ্ন নাই, সে বিচারিক আদালতে এসে একটা অদ্ভুত যুক্তি তুলে বলছে যে এই আইনটা বৈধ না, সুতরাং এখানে আমার বিচার হতে পারে না। মজুদ এবং সরবরাহ ঠিক রাখতে 10 লাখ মেট্রিক টন চাল ও গম আমদানি করবে সরকার। সচিবালয়ে খাদ্য পরিকল্পনা পরিধারণ কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি আরো জানান, বর্তমানে দেশে প্রায় 13 লাখ মেট্রিক টন চাল ও গম মজুদ রয়েছে। বর্তমানে চালের দাম স্থিতিশীল রয়েছে, তবে আরো কমলে খুশি হব বলেও মন্তব্য করেন খাদ্য উপদেষ্টা। আরো তথ্য রাকিব হাসানের। ভরা মৌসুমে হঠাৎ করে আবারও অস্থির চালের বাজার। গত 1 মাসের ব্যবধানে কেজি প্রতি চালের দাম বেড়েছে 5 থেকে 8 টাকা। রাজধানীর খুচরা বাজারগুলোতে মানভেদে মোটা চাল বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি দরে, আর জাতভেদে সরু চাল বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি দরে। এদিকে খাদ্যের মজুদ এবং সরবরাহ ঠিক রাখতে 10 লাখ মেট্রিক টন চাল এবং গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এখন যেটা ইয়ে করেছি, আমরা চাল এবং গম মিলিয়ে প্রায় 10 লাখ টনের মতো আমদানি পাইপলাইনে থাকবে। এটা নির্ভর করবে বড়োর উপরে। ওই সময় এসে যদি দেখি বড় আল্লাহর রহমতে সফলভাবে উঠে গেছে, তাহলে আবার বড় যদি কোনো কারণে উৎপাদন ব্যাহত হয় সেটা বেড়ে যেতে পারে। চালের দাম স্থিতিশীল রয়েছে জানিয়ে দাম আরো কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। 80 টাকার ব্যাপারটা হচ্ছে কি, দাম আমার মনে হচ্ছে যে আপনি মোটা চালটার কথা আমি বলছি না, কারণ 80 টাকাতে কেজিতে যিনি এফোর্ড করতে পারবেন তিনি খাবেন। আমরা চেষ্টা করবো যাতে এটাও কমে। আপনি কিন্তু চাল কিন্তু দাম কিন্তু এখন বাড়ছে না, মাঝে বেড়েছিল, এখন কিন্তু ক্রমান্বয়ে কমছে। এ সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, বাজারে প্রতিনিয়ত খাদ্য সরবরাহ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। আর আমাদের স্ট্র্যাটেজিটা হলো যে কন্টিনিউয়াসলি সরবরাহটা নিশ্চিত করা, স্থানীয় উৎপাদন থেকে হোক ইম্পোর্ট থেকে হোক, সেটা আমরা নিশ্চিত করি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তন না হলেও যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টি বাংলাদেশের দিকে থাকবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। মাইটিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেছেন, নির্বাচনের আগেও ট্রাম্প বাংলাদেশ নিয়ে ব্যক্তিগত সামাজিক মাধ্যমে লিখেছেন। এই কারণে তার পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা নজর রাখবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং সংস্কার ও নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের দিকে। বিশেষ রিপোর্ট সাইদুর রহমান আবিরের। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন ঘিরে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও ছিল একটু আলাদা আগ্রহ। টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয় নির্বাচন। অবশেষে নতুন রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনে কোনো প্রভাব পড়তে পারে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে, এমন প্রশ্ন ছিল এই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের কাছে। ডোনাল্ড ট্রাম্পের টুইটের মধ্যেই প্রকাশ পেয়েছে, দুটো টুইট করেছে সে বাংলাদেশকে নিয়ে, একটা নির্বাচনের আগে, তাদের নির্বাচনের আগে, এবং একটা তাদের নির্বাচনের পরে। এবং দুটো টুইট বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে সংখ্যালঘুদের উপরে একটা নজর আগেও ছিল, এবং এবারও দুটো টুইটের মধ্যেই এই সংখ্যালঘুদের নিয়ে তাদের একটা অ্যাটেনশন, তার বিশেষ করে তার একটা অ্যাটেনশন ছিল। ট্রাম্প সরকার আশায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে মার্কিন কৌশল কি পরিবর্তন হতে পারে, কি বলছেন অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। কিছুটা হয়তো নমনীয় থাকতেও পারতো যদি ডেমোক্রেটিক পার্টি ক্ষমতায় থাকতো। এর একটা কারণ হলো যেহেতু ব্যক্তিগত সম্পর্ক ছিল, বিশেষ করে চিফ অ্যাডভাইজার এবং বেশ কিছু আমাদের অ্যাডভাইজারের সাথে ডেমোক্রেটিক পার্টির সদস্যদের, সেই হিসাবে হয়তো কিছুটা ফ্লেক্সিবল হতেও পারত। তাও বলে রাখি যে তারাও কিন্তু বলতে গেলে তাদের নির্বাচনের আগে থেকে কিন্তু এই আমাদের নির্বাচনের ব্যাপারেও কিন্তু কথা বলা শুরু করেছিল ডেমোক্রেটিক পলিসি মেকার্সরা। এই জিনিসটা কোনো সন্ধানে বাড়বে এবং তারা যত তাড়াতাড়ি হোক একটা নির্বাচন দেখতে চাইবে। যেহেতু ভারতের সাথে বড় একটা সম্পর্ক করতে চাইবে, সেই হিসাবে যেই অ্যাটেনশনটা হয়তো ডেমোক্রেটিক পার্টির সরকার দিয়েছিল, সেই
অ্যাটেনশনটা নাও থাকতে পারে। তবে সকল দলের অংশগ্রহণে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার আসবে এ বিষয়ে একমত সব দেশের কূটনীতিকরা। একটা নির্বাচিত সরকার দেখতে চাচ্ছে, তারাও এটা স্পষ্ট করেছে বিভিন্নভাবে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। সময় হচ্ছে বিরতিতে যাবার, বিরতি পর্যায়ে স্বাগত। বিরতির পর দেখছেন মাই টিভির রাতের খবর। ডলার সংকট, ব্যাংকগুলোর আর্থিক দুরবস্থা, সরবরাহ ব্যবস্থায় বাধা, জ্বালানি সংকট, শ্রমিকদের বেতন বাড়ানোর দাবি, রাজনৈতিক অনিশ্চয়তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সব মিলে অস্থির হয়ে উঠেছিল দেশের রপ্তানি আয়ের প্রধান খাত পোশাক শিল্প। নতুন বছরে এসে সে অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে খাত। তবে নতুন করে গ্যাসের দাম বাড়ানো হলে হুমকির মুখে পড়বে বাংলাদেশের পোশাক খাত। বিস্তারিত এস.এম. তানবীরের বিশেষ প্রতিবেদনে। বিগত সরকার সবকিছুতে দলীয়করণ করেছিল। বাদ যায়নি দেশের রপ্তানি আয়ের প্রধান খাত পোশাক শিল্প। তাই সরকার পতনের পরপরই অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ সহ দেখা দেয় শ্রমিক অসন্তোষ। এক বেক্সিমকো গ্রুপের 16টি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে চাকরি হারান 50 থেকে 60,000 শ্রমিক। ব্যাহত হয় পোশাক রপ্তানি। তবে রাজনৈতিক স্থবিরতা ধীরে ধীরে ফিরে আসতে শুরু করায় সে অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে দেশের পোশাক খাত। বাড়ছে অর্ডার এবং রপ্তানিও। বর্তমান প্রেক্ষাপটে গার্মেন্টস বিজনেস ইজ ডুইং ওয়েল অ্যাকচুয়ালি। শ্রমিক অসন্তোষ কাটিয়ে আমরা কয়েক মাস এখন পিসফুলি ফ্যাক্টরি চালাচ্ছি। গ্লোবাল সার্কামস্টেন্সে আমাদের প্রেক্ষাপটটা একটু সুবিধাজনক অবস্থায় এসছে, কারণ আপনারা দেখেন নভেম্বর ডিসেম্বরে আমাদের এক্সপোর্ট হ্যাজ পিকড আপ এবং জানুয়ারিতে ওই ধারা কন্টিনিউ করবে। পার্টিকুলারলি আমেরিকান মার্কেটটা খুব ভালো পিক আপ করছে, কারণ আমেরিকাতে ইনফ্লেশন ইজ ভেরি লো। আমেরিকাতে আমাদের এই মাসে ডিসেম্বরে পরিসংখ্যান অনুযায়ী 20% উপরে গ্রোথ হয়েছে। শ্রমিকদের দাবির প্রেক্ষিতে ন্যূনতম মজুরি বোর্ড পোশাক শ্রমিকদের বার্ষিক ইনক্রিমেন্ট আগের 5% থেকে বাড়িয়ে 9% করেছে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকের দাম কমাচ্ছেন ক্রেতারা। এরই মধ্যে নতুন করে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তে উদ্বেগে ব্যবসায়ীরা। অ্যান্ড দেন ইন্টারন্যাশনাল মিডিয়া লাইক ইন্ডিয়ান প্রেস কিন্তু বাংলাদেশের এগেনস্টে কনস্ট্যান্ট ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে যে বাংলাদেশ ইজ নট স্টেবল, এইটা হচ্ছে সেটা হচ্ছে, দাঙ্গা হচ্ছে, হাঙ্গামা হচ্ছে, উইচ ইজ নট ট্রু। আমরা এটার জন্য বাইরের সাথে ফাইট করছি, বাইরেদেরকে বোঝানোর চেষ্টা করছি, বাট দেয়ার ইজ এ পারসেপশন ইন বায়ার্স মাইন্ড যে বাংলাদেশ ইজ নট কোয়াইট স্টেবল। তো এই একটা ভাবমূর্তি আমাদের প্রবলেম আছে। ব্যাংক ইন্টারেস্ট রেট ইজ হাই, ফিসকাল পলিসি ইজ টাইট। এইগুলোর মধ্যে কোনো ব্রেক না দিয়ে আবার গ্যাসের মূল্য বৃদ্ধি যদি করা হয়, ইট উইল বি ডিজাস্টারাস ফর দ্য গার্মেন্ট সেক্টর। তবে আগে থেকে ব্যবসার পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিদেশি ক্রেতারা। Shipment was very difficult, need many papers, blah blah, and now alhamdulillah everything easy because the new minister is they focusing for the Bangladesh coming up inshallah. After 10 বছর Bangladesh coming number 1, এক number inshallah. ব্যবসায়ীদের মতে পোশাক খাতে বায়ারদের আস্থা ফেরাতে হলে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। জুলাই আগস্টের ছাত্র গণঅভ্যুত্থান এবং রাজনৈতিক অস্থিতিশীলতার পরও 6 মাসেও রপ্তানি প্রবৃদ্ধির ধারা বজায় রেখেছে দেশের তৈরি পোশাক খাত। 2024-25 অর্থ বছরের জুলাই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে $19 বিলিয়ন পোশাক রপ্তানি হয়েছে, যা ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। এস.এম. তানবীর, মাই টিভি, ঢাকা। সংবাদ শেষ করব ধামরায় অতিথি পাখিদের কলকাকলির একটি বিশেষ খবরের মধ্য দিয়ে। ঢাকার ধামরায় জলাশয়ে দেখা দিচ্ছে অতিথি পাখিদের আগমনী বার্তা। শীতের প্রকোপ থেকে বাঁচতে প্রতি বছর হাজারো মাইল পথ পাড়ি দিয়ে অভয়ারণ্যের নিরাপদ জলাশয়ে এভাবেই আশ্রয় নেয় অতিথি পাখির ঝাঁক। অতিথি পাখি শিকারের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। প্রতিনিধি আব্দুর রশিদ তুষারের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। এ যেন পাখির রাজ্য। অতিথি পাখির কিচিরমিচির শব্দে পুরো এলাকা জুড়ে তৈরি হয়েছে মনোরম পরিবেশ। ঢাকার ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের ললিতনগর বাথলি এলাকার জলাশয়ে শীতের শুরু থেকে শেষ পর্যন্ত চোখে পড়বে এমন দৃশ্য। বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলিতে ভিন্ন রূপ ধারণ করে এই জলাশয়গুলো। কারখানার শ্রমিকরা জানান, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার অতিথি পাখি আসে এখানে। পাখিদের উপস্থিতি দেখে মুগ্ধ তারা। আমরা অনেক সুন্দরভাবে উপভোগ করি পাখির যে সুন্দর কিচিমিচি আওয়াজগুলো, অনেক ভালো লাগে আমাদের। অন্য বছরের থেকে এবার একটু বেশি আছে এবং আমরা এটা নিরাপত্তা দেই বিধায় নেই, এই জন্য এই পাখিগুলো থেকে শান্তি পায়। বিশেষ আদেশ, এই পাখিগুলোকে আমরা প্রয়োজনও কোনো হয়রানি না করি। নিরাপদ আবাসস্থল সহ খাবারের পরিবেশ নিশ্চিত করায় গত 2 বছরের তুলনায় এবার পাখির সংখ্যা বেড়েছে। পাখিদের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক কাজ করছে দায়িত্বরতরা। কাউকে এই অতিথি পাখিগুলোকে ডিস্টার্ব করতে দেই না, কাউকে ধরা তো দূরের কথা, বরং এদের বাচ্চা
সিস্টেমটাকে আমরা আরেকটু ডেভেলপ করেছি। আমরা এদের সমস্ত কচুরিপানা পরিষ্কার করে যারা এরা তাদের মাছ শিকার করতে পারে বা খাবারটা পায় এটা আমরা এনশিওর করেছি। প্রাকৃতিক বৈচিত্র্য, ভারসাম্য রক্ষায় এবং সৌন্দর্য বৃদ্ধিতে অতিথি পাখিদের ক্ষতি না করার পরামর্শ সহ পাখি শিকারের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। এলাকাবাসীর সচেতনতা, তারা যাতে এই ধরনের পাখি শিকার বা পাখির অভয়ারণ্যকে নষ্ট করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করে। আর আমাদের সরকারের দিক থেকেও আমরা সচেষ্ট থাকব এবং সেখানে অতিথি পাখি শিকারের বিষয়ে যদি আমাদের কাছে কোনো কমপ্লেন আসে আমরা একটা ব্যবস্থা নেব। 3 বছর ধরে শীতের শুরুতেই ধামরাইয়ের একেডিএল কারখানার জলাশয়ে আসতে শুরু করে অতিথি পাখি, যা থাকে পুরো শীতকাল জুড়ে। ইলিয়াস কমল, মাই টিভি।